Dear student, I am the Asadur Rahman, Associate Professor, Geography and Environment Department, Mohammadpur Kendra College, Dhaka. My student, আমরা গত ক্লাসগুলোতে আমরা রাজধানী নিয়ে আলোচনা করছি। তার আগে যে আজকের আগে যে ক্লাসটা নিয়েছি সেটা ছিল হার্টল্যান্ড। হার্ট বলতে আমরা বলছি কি আমাদের ভিতরে বুকের মাঝখানে যে এ হার্ট, হার্ট মানে হৃদভূমি, হার্ট, এই হৃদভূমি, সেই হৃদভূমির ব্যাখ্যাটা ছিল এরকম যে পৃথিবীর যে অঞ্চলে হৃদভূমি থাকবে সেই হৃদভূমিটা হবে সবচেয়ে শক্তিশালী, এবং তারা এই হার্টের যারা থাকে তারা অন্য দেশকে তারা সারা বিশ্বকে তারা শাসন করবে। তার কারণটা হলো মূল বক্তব্য যেটা ছিল আমরা গত ক্লাসে আলোচনা করছি যে হার্টল্যান্ডের যে থিওরি সেটা ছিল তখনকার সময় ছিল তলোয়ারের যুদ্ধ, তীর ধনুকের যুদ্ধ। তো হার্টল্যান্ড কোথায় ছিল? এই যে মনে করো ওই চীন বা রাশিয়ার যে হিমালয় পর্বত, এই হার্টল্যান্ডের দক্ষিণ পাশে ছিল হিমালয় পর্বত এবং পশ্চিম পাশে ছিল পর্বত এবং একটা নদী, পূর্ব পাশে সাগর, জাপান সাগর, আর উত্তর দিকে ছিল তোমার স্টেপ ভূমি, যে অর্থাৎ বরফের ভূমি। এই চারিদিক দিয়া একটা শক্ত প্রাচীর মতো তারা আছে। এই জন্য তারা হার্টল্যান্ডকে গুরুত্ব বেশি দিয়েছে। তার পিছনে আরও কিছু কারণ আছে, কারণ তখন তো আর বর্তমানে যে হাইড্রোজেন বোমা, অ্যাটম বোমা, হ্যাঁ, তখন তৈরি ছিল, এখন যেভাবে আসে আমাদের পৃথিবীতে যে কটা পারমাণবিক বোমা আছে সেই বোমা দিয়ে পৃথিবীকে 13 বার ধ্বংস করা যাবে, সমস্ত পৃথিবীটাকে 13 বার। এত শক্তিশালী যন্ত্র মানে মিসাইল আমরা তৈরি করে ফেলছি, অ্যাটম বুম। এটা বাস্তবতা প্রমাণ হল জাপানের যে দ্বীপ, ওই দ্বীপে আমেরিকার বিমান এখানে এসে দুইটা বোম, অ্যাটম বোম ফালায়, তাতে করে ওই তাৎক্ষণিক ভিতরে মারা গেল অনেক লোক, মারা গেল। বর্তমান পর্যন্ত এই তোমার তেজস্ক্রিয়তায় বহু বাচ্চা ল্যাংড়া, কানা, কুইরা এগুলো হয়ে জন্মগ্রহণ করে। আবার যারা আছে তাদের ভিতরে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। আজ পর্যন্ত এটার রিয়েকশনটা আছে। কিন্তু তো ওই হৃদভূমি বা হার্টল্যান্ড যখন থিওরিটা দেওয়া হয় তখন কিন্তু এইসব যন্ত্রপাতি ছিল না, অস্ত্র ছিল না, আধুনিক আগ্নেয়াস্ত্র ছিল না। তার তীর দিয়ে যুদ্ধ করতো, তলোয়ার দিয়ে যুদ্ধ করতো। তীর বা তলোয়ার দিয়ে যেভাবে যুদ্ধ করতো তারা এই হিমালয় পর্বত পার হয়ে এত উপরে ওই পাশে গিয়া যুদ্ধ করা সম্ভব ছিল না। আবার ওইদিকে তোমার কৃষ্ণ সাগর আর আবার পর্বত, এর কারণে ইউরোপের এরা এই পর্বত উপরে উঠে সাগর পাড়ি দিয়ে এপারে এসে তারা যুদ্ধ করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। অন্যদিকে জাপান সাগরে তারা বেষ্টিত পূর্ব দিক, ওদিক তো তারা নৌকায় বা জাহাজ বা নৌকায়, এখন তো আগের মতো যে এখন যে যুদ্ধ জাহাজ তৈরি হয়, ওই আমেরিকার সপ্ত ডেঙ্গি
রাশিয়ার অষ্টম ডেঙ্গি বিভিন্ন নাম দিয়ে বিশাল বিশাল জাহাজ, যুদ্ধ জাহাজ তারা পরিচালিত, আবার সাবমেরিন ইয়েতে ডুবুজাহাজ তারা তখন ছিল না। তখন ছিল কি শুধু তোমার তলোয়ার যুদ্ধ আর তীর ধনুক। এখানে আমি একটা জিনিস বলতে চাই যে ওদের এই ধারণাটা একেবারে অমূলক না। যেমন আমরা ঢাকা বাংলাদেশের রাজধানী, এই ঢাকা বাংলাদেশের রাজধানী হলো কেন? তারা যখন তোমার রাজধানী স্থাপনের জন্য যখন লোকজন নিয়ে ঘুরতে লাগলো ইশাখা, তখন উনি দেখেন যে ঢাকার দক্ষিণ পাশে বুড়িগঙ্গা, পশ্চিম পাশে তুরাগ, উত্তর পাশে তুরাগ নদী এবং পূর্ব পাশে শীতলক্ষা নদী, অর্থাৎ চারিদিক দিয়ে ঢাকার নদী বেষ্টিত একটা জায়গা। আর তখনকার বাইরের মানুষ এই নদী পার হয়ে নদীর এপারে এসে তলোয়ার যুদ্ধ বা তীর যুদ্ধ দ্বারা কখনো আক্রমণ করা সম্ভব ছিল না। কারণ একটা কথা আছে যে রাজধানী দখল করতে পারলে পুরো দেশটি দখল হয়ে যায়। এই জন্য এই প্রতিবন্ধকতার মাঝখানে যে জায়গাটা আছে ঢাকা, আর এই ঢাকা এই জন্যই বাংলাদেশের রাজধানী হয়। তো এখানে তোমাদের এই পলিটিক্যাল জিওগ্রাফি বা রাজনৈতিক ভূগোল সম্পর্কে আমরা যে যতটুকু পড়েছি, এই হার্টল্যান্ড যারা বিশ্বাস করতো, তারা বলতো যে হৃদ ভূমি মানে হার্টল্যান্ড যে নিয়ন্ত্রণ করবে সে পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করবে। কারণ ওটা ছিল সুরক্ষিত, যেমন ঢাকা যেমন চারিদিক দিয়ে নদী ঢাকায় ঢাকা ছিল সুরক্ষিত, এর জন্য রাজধানী করা হয়েছে, ওটা ছিল তাই সুরক্ষিত ছিল তাই। তবে ম্যাকিন্ডারের যে হার্টল্যান্ড দিয়েছে, এই হার্টল্যান্ড থিওরির মধ্যে অনেক বিতর্কিত কিছু কথা রয়ে গেছে, যার ফলে স্পাইকম্যান, নিকোলাস জন স্পাইকম্যান ছিলেন, উনি একজন ভূরাজনীতিবিদ, মার্কিন ভূরাজনীতিবিদ। উনি হার্টল্যান্ড থিওরির বিপরীতে আরেকটা থিওরি উনি দাঁড় করান। আর থিওরিটা কি? সেটা হলো তোমার রিমল্যান্ড। থিওরিটার নাম হলো রিমল্যান্ড। সেই রিমল্যান্ডটা কি? রিমল্যান্ডের যে মুদ্রা কথাটা সেটা হলো তোমার রিমল্যান্ড হলো ওই যে হার্টল্যান্ডকে বাদ দিয়ে সাগরের উপকূলীয় অঞ্চল, সাগরের যে উপকূলীয় অঞ্চলটাকে বলা হয় রিমল্যান্ড। যেমন আমাদের টেকনাফ, কক্সবাজার, তারপরে ওই যে দক্ষিণাঞ্চলের যে অঞ্চলটা, এটা হলো রিমল্যান্ড। ঠিক পৃথিবীর সব দেশেই এই ধরনের রিমল্যান্ড আছে। তো স্পাইকম্যান ওই রিমল্যান্ডের বিরুদ্ধে বাইরে গিয়ে উনি যে থিওরিটা রাখলেন রিমল্যান্ড, যে রিমল্যান্ড হার্টল্যান্ডের চেয়ে অনেক শক্তিশালী। কেন? কারণ রিমল্যান্ড দিয়ে অনেকেই তোমার ওই যুদ্ধে বা আক্রমণ করতে সক্ষম তারা ছিল, বা গুরুত্বপূর্ণ ছিল রিমল্যান্ড। নিকোলাস স্পাইকম্যান 1893 সাল থেকে 1943 সাল পর্যন্ত তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিশিষ্ট ভূ রাজনীতিবিদ। তো ওনাকে পলিটিক্যাল সায়েন্সের কোনো সময়
জনকও বলা যায় ওই স্পাইকম্যানকে, কারণ তার চিন্তা, স্পাইকম্যান যে থিওরিটা দিছে তার চিন্তা, তিনি ওই ছিলেন মার্কিন সৈনিক ছিলেন। সৈনিক মানে সাধারণ না, অফিসার ছিলেন। উনি ওই সৈনিকের চিন্তা ধ্যান ধারণা থেকে উনি এই থিওরিটা দিয়েছেন। যেহেতু উনি নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন, এই যে নৌবাহিনীর যে পাওয়ারটা, সেই পাওয়ারটা দেখানোর জন্য তিনি নির্মলেন থিওরিটা দেন। তো স্পাইকম্যান যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ম্যাকিন্টারের হৃদভূমির সীমাবদ্ধতা এবং পুরাতন পৃথিবীর প্রকৃত কেন্দ্রশক্তি হিসেবে ইউরেশিয়া উপকূলীয় অঞ্চলের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে ভূমণ্ডলীয় কৌশলে বিশেষ অবদান রাখে। মৃত্যুর 1 বছর পর 1940 সালে প্রকাশিত শান্তির ভূগোল, দি জিওগ্রাফি অফ দ্য পিস, শান্তির ভূগোল নামে একটা গ্রন্থ লেখেন। তিনি ওই গ্রন্থে তিনি ইউরেশিয়া জিনিসটা বুঝতে হবে। ইউরেশিয়াটা হলো ইউরোপ এবং এশিয়া, এটাকে বলা হয় ইউরেশিয়া। কারণ হচ্ছে বলতে গেলে আমার আবার অনেক পিছনে যেতে হবে, যে পৃথিবীর যে আগে ছিল পেনজিয়া নামক একটা মাত্র ভূখণ্ড। পরবর্তীতে ভূমিকম্প হলে ওই পেনজিয়া ভেঙে অনেকগুলা স্থলভাগের সৃষ্টি করে একটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং ইউরেশিয়া, অর্থাৎ ইউরোপ এবং এশিয়া একটা প্লেট। আমরা যে ইন্ডিয়ান প্লেটে আসি, আমাদের প্লেটটা ইউরেশিয়া প্লেটের সাথে ধাক্কা খেয়ে এই হিমালয় পর্বত সৃষ্টি হয়। যাই হোক, আমি তত্ত্বের যে মূল কথাটা, সেই কথাটা হলো যে তিনি ভূমণ্ডলীয় ইউরেশিয়ার অঞ্চলের, বিশেষ করে প্রান্তভূমির জনক হিসেবে উনি আখ্যায়িত হয়েছেন। তবে তার মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হল স্পাইকম্যান তার তত্ত্বে ভূমণ্ডলীয় রণকৌশল এই অঞ্চলের বিশেষ গুরুত্বপূর্ণ প্রান্তভূমি হিসেবে আখ্যায়িত করেছেন। তার এই অঞ্চলের গুরুত্ব ও পর্যালোচনামূলক তার মডেল পৃথিবীর প্রান্তভূমি নামে সর্বাধিক প্রসিদ্ধ লাভ করেছে। সে প্রান্তভূমিটা কি একটু আগে বলেছি, যে উপকূলীয় ইউরেশিয়ার উপকূলীয় অঞ্চল যেগুলো আছে, এই উপকূলীয় অঞ্চলটা হইল রিমল্যান্ড এবং শক্তিশালী ভূমি। তো ম্যাকিন্টারের তত্ত্বে ভূমি অঞ্চলের শক্তি প্রবণতাকে মাত্রাতিরিক্ত গুরুত্ব প্রদান করেছেন এবং স্পাইকম্যান এই জন্যই তার রিমল্যান্ডের থিওরি অবতারণা করেন। তার মধ্যে হৃদভূমি জলবায়ু হচ্ছে মহাদেশীয় এবং তা জনবসতি ও কৃষি উন্নয়নের জন্য যথেষ্ট উপযোগী নয়। স্পাইকম্যান বলতেছেন যে এখানে যে হার্টল্যান্ড, এই হার্টল্যান্ড যে ভৌগোলিক অবস্থানে আছে, সেখানকার যে জলবায়ু, সেই জলবায়ুতে ওইখানে ফসল করা সম্ভব না। তাহলে যদি ফসল উৎপাদন করা সম্ভব না হয়, ক্লাইমেটের
কারণে তখন ওই এলাকায় মানুষ বসবাস করতে পারবে না, কারণ খাবার নাই। তবে তার মধ্যে হৃদভূমি জলবায়ুর দ্বারা যা নিয়ন্ত্রিত, এখানে উনি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন, অনেক ব্যাখ্যা করেছেন। তারা হৃদভূমি অঞ্চলে সার্বিক যোগাযোগ ব্যবস্থা অনুন্নত বা অপ্রতুল এবং বহির্বিশ্বে সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এই অঞ্চলের বিশেষ সীমাবদ্ধতা আছে। রিমল্যান্ডের মানুষ বা রিমল্যান্ডের অঞ্চলটা উপকূলীয় অঞ্চল হওয়াতে অতি সহজেই এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের, এক রাজ্য থেকে আরেক রাজ্যের যোগাযোগটা সহজ হয়, যেটা হার্টল্যান্ডে সম্ভব না। আমি তোমাদেরকে নিয়ে ওই হার্টল্যান্ডে যাব, হিমালয় পর্বতের উপরে চূড়ায় উঠে গিয়ে তারপরে সেখানে গিয়ে নামতে হবে। এটি সম্ভব? সম্ভব না। এই জন্য উনি স্পাইকম্যান রিমল্যান্ডের থিওরির বিপরীতে এই রিমল্যান্ড থিওরি, হার্টল্যান্ডের থিওরির বিপরীতে রিমল্যান্ড থিওরিটা অবতারণা করেছিলেন। তাছাড়া হৃদভূমি অঞ্চলের সার্বিক যোগাযোগ ব্যবস্থার অনুন্নত এবং অপ্রতুল এবং বহির্বিশ্বের সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এই অঞ্চলের বিশেষ একটা সীমাবদ্ধতা আছে, আমি একটু আগে যে বললাম। সুতরাং শিল্প ও বাণিজ্য এবং জনশক্তির বিকাশে হৃদভূমির বিশেষ একটা দুর্বলতা রয়েছে। অন্যদিকে ইউরেশিয়া প্রাকৃতিক জনসম্পদ ও জনশক্তি সুবিধাজনক যে সকল উপাদান রয়েছে সেগুলি প্রধানত সমুদ্র সংলগ্ন উষ্ণ উপকূলীয় অঞ্চলের প্রান্তভূমি এলাকায় অবস্থিত, যা উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত বিস্তৃত। স্পাইকম্যানের মতে জাতীয় শক্তি কোনো রাষ্ট্রের নিরাপত্তার মাপকাঠি এবং আন্তর্জাতিক শক্তি ভারসাম্য নির্দিষ্ট করার মাধ্যমে বিশ্বে শান্তি স্থাপিত হতে পারে। এখানে স্পাইকম্যান যে জিনিসটা চিন্তা করেছে যে হার্টল্যান্ডে যারা থাকেন বা হার্টল্যান্ডে বসবাসরত মানুষ খুব সহজে বহির্বিশ্বে, অর্থাৎ হার্টল্যান্ডের বাইরে যে দেশগুলো আছে, রাজ্যগুলো আছে, রাষ্ট্রগুলো আছে, তাদের সাথে তারা সহজে যোগাযোগ করতে পারে না, যেভাবে ওই রিমল্যান্ডের অঞ্চলের মানুষগুলো সহজেই এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। তো অন্যদিকে ইউরেশিয়া প্রাকৃতিক সম্পদ ও জনশক্তি ও অন্যান্য সুবিধাজনক যেসব উপাদান রয়েছে সেগুলি প্রধানত সমুদ্র সংলগ্ন উষ্ণ উপকূলীয় প্রান্তভূমি এলাকায় অবস্থিত, যা উত্তর পশ্চিম ইউরোপ থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত। স্পাইকম্যানের মতে জাতীয় শক্তি যে কোনো রাষ্ট্রের নিরাপত্তার মাপকাঠি এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্য নির্দিষ্ট করার মাধ্যমে বিশ্বে শান্তি স্থাপিত হতে পারে। এখানে স্পাইকম্যান বলতেছিলেন যে জিনিসটাতে উনি এস্টাবলিশ করার চেষ্টা করছেন, সেটা হলো যে রিমল্যান্ডে যারা থাকেন তারা বাইরের রাষ্ট্রগুলোর সাথে সংযোগ স্থাপন করতে পারে না, আর রিমল্যান্ডে যারা থাকেন অর্থাৎ হার্টল্যান্ডে যারা থাকেন তারা বাইরের সাথে যোগাযোগ করতে পারে না, আর রিমল্যান্ডে যারা থাকেন তারা অতি সহজেই যোগাযোগ করতে পারে, এক দেশ থেকে আরেক দেশে যোগাযোগ করতে পারে। এবার আমরা তত্ত্বের একটা বিশ্লেষণ যদি আমরা করি, সেই বিশ্লেষণ থেকে আমি বলতে পারি যে শান্তির ভূগোল জিওগ্রাফি অফ দ্য স্পিচ বা শান্তির ভূগোল যে গ্রন্থটা আছে, স্পাইকম্যান অতি গুরুত্ব
সহকারে ম্যাকিন্ডারের হৃদভূমির মতবাদ পর্যালোচনা করেন এবং কেন্দ্রভূমি ও হৃদভূমি তত্ত্বের দৃঢ়তা ও স্থিতি সম্পর্কে মতামত প্রকাশ করেন। অদূর ভবিষ্যতে হৃদভূমি বিশ্ব শক্তির কেন্দ্রে পরিণত হওয়ায় স্থৈতিক সম্মিলিত কিনা সে সম্পর্কে তিনি দ্বিমত পোষণ করেন। তার ধারণা জলবায়ু সীমাবদ্ধতা, কৃষি উৎপাদন, কয়লা উত্তোলন, লোহা আকরিক উত্তোলন, খনিজ তেল এবং জলবিদ্যুৎ সহ শক্তির উৎপাদনের ক্ষেত্রে যে সুবিশাল হৃদভূমির উত্তর, পূর্ব, দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে দিকে প্রতিবন্ধকতাগুলো ম্যাকিন্ডার মতবাদের অখণ্ডনীয়তা ও যৌক্তিকতা অনেকাংশে ক্ষুণ্ণ করেছে। স্পাইকম্যানের মতে ঘন চীন এবং ইন্ডিয়া বা দক্ষিণ এশিয়া এশিয়ার এলাকা যদি অধিকতর উন্নত হয় তবে সোভিয়েত মধ্য এশিয়ার গুরুত্ব হ্রাস পাবে। তার মতে কেন্দ্রীয় সাইবেরিয়া অঞ্চলের পরিবর্তে রাশিয়ার শক্তি মূলত ইউরাল পর্বতটিতে ওই তোমার এই হার্টল্যান্ডের পাশে যে পশ্চিম দিকে ওই যে উরাল পর্বত, সেই উরাল পর্বতের পশ্চিম দিক পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। হৃদভূমি অঞ্চলের উল্লিখিত প্রাকৃতিক বৈশিষ্ট্য শক্তি সমর্থকর অনেকাংশে সীমাবদ্ধতার কারণে স্পাইকম্যানের যুক্তি প্রদর্শন করে যে বিশ্বদ্বীপ নামে আখ্যায়িত ইউরেশিয়ার শক্তি কেন্দ্র ভূমি নয়। উনি এখানে একটা যুক্তি প্রমাণ করছে যে ইউরেশিয়ার শক্তিগুলো, ইউরেশিয়া মানে কি ইউরোপ এবং এশিয়া, এই অঞ্চলের শক্তি কেন্দ্র হৃদভূমি নয়। তাহলে কোনটা? বরং এটি হলো উপকূলীয় অঞ্চল যাকে ম্যাকিন্ডারের তত্ত্বে প্রান্তীয় অর্ধচন্দ্রাকার অঞ্চল বলা হয়েছে। তো স্পাইকম্যানের হৃদভূমির চেয়ে প্রান্তিক চন্দ্রবলয়কে অধিক গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেন এবং তিনি এটাকে প্রান্তিক ভূমিবলয় বা রিমল্যান্ড বলে আখ্যায়িত করেন। তার মতে রিমল্যান্ড হচ্ছে হার্টল্যান্ডের প্রান্তিক যে সমুদ্র, এই সমুদ্রের মধ্যবর্তী সোভিয়েত ইউনিয়ন ব্যতীত মহাদেশীয় ইউরোপ, এশিয়া মাইনর, আরব উপদ্বীপ, ইরাক, ইরান, আফগানিস্তান এবং দক্ষিণ পূর্ব এশিয়া, চীন, উত্তর ও দক্ষিণ কোরিয়া, পূর্ব সাইবেরিয়া গঠিত। তিনি রিমল্যান্ডকে সমুদ্র ও স্থলভাগের মধ্যস্থ একটি পৃথকীকরণ সংঘর্ষরোধ বলয় বলে অভিহিত করেন। তো যাই হোক, ইউরেশিয়া ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাস প্রান্তভূমিকে ব্যাপক ভূমিকা রয়েছে, অথচ ম্যাকিন্ডার তত্ত্বে সেই ভূমিকাকে খাটো করে দেখানো হয়েছে। স্পাইকম্যান বলেন যে ইউরেশিয়ার রাজনৈতিক প্রতীকের ইতিহাস কেবল স্থল শক্তির প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস নয়, এই হলে সংগঠিত একাধিক রাজনৈতিক দ্বন্দ্ব ও সশস্ত্র সংগ্রামে স্থলশক্তি রাশিয়ার নৌশক্তি ব্রিটেনের সঙ্গে জোটবদ্ধ হতে হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রুশ বাহিনী মিত্র শক্তির সাথে একযুগে জার্মান, ইটালি ও জাপানকে মোকাবিলা করেন। প্রথম
বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে ব্রিটিশ নৌ অবরোধ এবং রুশদের সামরিক অবস্থার উন্নতি ঘটায়। নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি অভিযানের সময় রাশিয়া, প্রুশিয়া, অস্ট্রিয়া এবং ব্রিটেনের সঙ্গে একজোটে কাজ করেন। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে ব্রিটিশ নৌ অবরোধ রুশদের সামরিক অবস্থার উন্নতি ঘটায়। এখানে নেপোলিয়নে ওই তোমার রিমল্যান্ডের থিওরিটাকে উনি প্রাধান্য দিয়ে উনিও তোমার আক্রমণ রাজ্য দখল করতেন। তো আমরা এখানে রিমল্যান্ড থিওরি আর ম্যাকিন্টায়ারের হার্টল্যান্ড থিওরি, দুইটা থিওরির মধ্যে আমরা দেখব যে বর্তমান যুগে ওই থিওরি ভ্যালু নেই, কোনো দাম নেই, অর্থাৎ কোনো ভূমিকা নাই। সে তলোয়ার যুদ্ধ এখন আর নাই, আর ওই হার্টল্যান্ড থিওরি, রিমল্যান্ড থিওরি এগুলো গুরুত্ব নাই। তো স্পাইকম্যান ম্যাকিন্টায়ারের দ্বারাই তার মুক্তান্তিক তত্ত্বের মূল ধারাকে নিম্নোক্তভাবে একটা সূত্রের মাধ্যমে তুলে ধরছে। সূত্রটা কি? যে রিমল্যান্ড নিয়ন্ত্রণ করে সে ইউরেশিয়াকে শাসন করে, আর যে ইউরেশিয়াকে শাসন করে সে বিশ্বের নিয়তি নিয়ন্ত্রণ করে। কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র উনি ধরেছেন যে যে রিমল্যান্ড নিয়ন্ত্রণ করবে সে ইউরেশিয়া, ইউরোপ এবং এশিয়াকে নিয়ন্ত্রণ করবে, আর যে ইউরেশিয়া শাসন করে সে বিশ্বকে নিয়ন্ত্রণ করে। ঠিক ম্যাকিন্টায়ারের যে থিওরি, তার থিওরি থেকে কোনো মিল নাই, অর্থাৎ বিপরীত। ম্যাকিন্টায়ারের হার্টের থিওরি আর স্পাইকম্যানের রিমল্যান্ড থিওরি একটা বিপরীত। উভয়ই তুলে ধরার চেষ্টা করছেন। ওই যে রিমল্যান্ডের যে থিওরি দেন স্পাইকম্যান, উনি আমেরিকা নৌবাহিনীর নৌকর্মকর্তা ছিল, উনি ওই চিন্তা থেকে এই থিওরিটি দিয়েছেন। আর হার্টল্যান্ড, যে ম্যাকিন্টায়ার যে হার্টল্যান্ডটা দিয়েছে, সেটা ওই দিক দিয়ে হার্টল্যান্ডের চারিদিক দিয়ে যেহেতু বিশাল প্রতিবন্ধকতা আছে, সেই জন্য বাইরের থেকে কোনো অঞ্চল এখানে এসে যুদ্ধ বা নিয়ন্ত্রণ করতে পারবে না। তো এখানে একটা কথা বলে রাখা দরকার, এটা থিওরি, স্পাইকম্যান থিওরি আর রিমল্যান্ড থিওরি। থিওরি ইজ নট ফ্যাক্ট। থিওরি দিচ্ছে, থিওরি পর্যালোচনা করছে, পরবর্তীতে থিওরি বাতিল হয়ে গেছে, কিন্তু ফ্যাক্ট কিন্তু এটা। ফ্যাক্ট হলো কি, বর্তমানে যুগে কে যুদ্ধে জয়লাভ করবে এটা কেউ বলতে পারে না। তবে একটা জিনিস সবাই বলতে পারে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ক্লিয়ার? বর্তমান যুগে কোন দেশকে আক্রমণ করে দখল করে নিতে পারে, সেই শক্তি বা সামর্থ্য বা কোনো কিছু এখন আর নাই। কারণ আমি বলেছিলাম একটু আগে যে রাশিয়া এবং আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ওদের কাছে জার্মান, ওই যে পাকিস্তান, ভারত, ওদের কাছে যে পারমাণবিক বোমা আছে সেটা দিয়া সমস্ত পৃথিবীকে 13 বার ধ্বংস করতে পারে। সুতরাং আজকে এই যদি বিশ্বযুদ্ধ হয়, তাহলে বলতে হবে এই বিশ্বযুদ্ধে কেউ হারবে না। তাহলে কী হবে? পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। পৃথিবীটার ধ্বংস হবে, কোনো রাষ্ট্র
বাঁচতে পারবে না, বা কোনো রাষ্ট্রকে দখল করতে পারবে না। কারণ বর্তমানে যে মানে আধুনিক অত্যাধুনিক যন্ত্র, বুম, এগুলো আবিষ্কার হয়ে গেছে, এগুলা কাছে ওই যে হার্টল্যান্ড থিওরি যিনি দিয়েছেন, যে এই হার্টল্যান্ড থিওরি পর্বতের এই পাশে থেকে পর্বত ডিঙ্গায় ওই পাশে গিয়া আক্রমণ করা সম্ভব না। কিন্তু স্পাইকম্যান যে কথাটা বলেছেন, অবশ্যই সেটা সম্ভব। আমি এখান থেকে যদি বুম, অ্যাটম বুম বা মিসাইল, ক্ষেপণাস্ত্র আমরা ছুরি, তখন এটা ওই হিমালয়ের উপর দিয়া ওই রাশিয়াতে যে হার্টল্যান্ড আছে ওখানে গিয়ে পড়বে। অথবা আমি জায়গায় বসে তোমার অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করে আমি যে জিনিসটার উপর আঘাত করব, সেটা এখান থেকে আমি যদি বাটন টিপ দেই, ঠিক ওই বাটন চাপার সাথে সাথে ওই মিসাইলটা দ্রুত তার সাথে ওই এলাকায় আক্রমণ করে। সুতরাং আজকের এই বিশ্বে ওই ড্রিমল্যান্ড থিওরি বা হার্টল্যান্ড থিওরি কার্যকর না, গুরুত্বহীন। তারপরেও আমি বলবো যে স্পাইকম্যান যে ড্রিমল্যান্ডের থিওরি দিয়েছেন, আবার ম্যাকিন্ডার যে হার্টল্যান্ডের থিওরি দিয়েছেন, ওইটা ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল যখন তারা তলোয়ার যুদ্ধ করত। কিন্তু বর্তমানে ওইটার কোনো গুরুত্বহীন। যাই হোক, আমরা এই ড্রিমল্যান্ড আর হার্টল্যান্ডের কথা যদি বলি, তাহলে ওটা আজকের এই যুগে ওইটা গুরুত্বপূর্ণ না। তো এখানে একটা জিনিস আমাদের মধ্যে একটা জিনিস বুঝতে পারছি যে ওই তখনকার সময়ে এই ড্রিমল্যান্ড আর হার্টল্যান্ডের গুরুত্ব ছিল অনেক, তা বর্তমানে নাই। তারপরেও এই হার্টল্যান্ডের ম্যাকিন্ডার ড্রিমল্যান্ড থিওরি যে দেশের থাকবেন, ওনারা এই পলিটিক্যাল জিওগ্রাফিতে বা রাজনৈতিক ভূগোলে যে অবদান ওনারা রেখেছেন, সেটা অনস্বীকার্য। অনেক গুরুত্বপূর্ণ থিওরি বা ওনার গুরুত্বপূর্ণ মতামত ওরা দিয়েছেন। তা আমরা তোমার প্রান্তভূমির তত্ত্বের পর্যালোচনা যদি করি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালে স্পাইকম্যানের প্রান্তভূমি তত্ত্বের প্রভাব ভূ রাজনীতি ও ভূমণ্ডলীয় রণকৌশল একটি বিশিষ্ট স্থান আকারে রয়েছে। এখানে দুইটি প্রশ্ন বিশেষ গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে, বহিস্থ কোনো শক্তির পক্ষে প্রান্তিক ভূমি নিয়ন্ত্রণ করা আদৌ সম্ভব না, এবং প্রান্তিক ভূমির নিজস্ব সম্ভাবনার প্রকৃতি ও বাহ্যিক চাপে এর পরিণতি। স্টুডেন্ট আবার এখানে যে স্পাইকম্যান যে কথাগুলো বলতে চাইছেন, ওটাকে অনুধাবন করে আমরা দুই পরাশক্তির প্রান্তভূমি রাষ্ট্রকে কর্মিক অভিমুখীনতার পর্যালোচনা করেন ডোনাল্ড মিগিন। তিনি প্রান্তীয় অঞ্চলকে তিনটি শ্রেণীতে ভাগ করেন: একটা অন্তর্মুখী, একটা হলো বহির্মুখী, একটা হলো নিরপেক্ষ পরিবর্তনশীল। উল্লেখ্য যে প্রান্তীয় রাষ্ট্রগুলো রাজনৈতিক বিন্যাসে এখনও স্থায়ীভাবে রূপ লাভ করতে পারেনি। সুতরাং এর কার্মিক শ্রেণীবিন্যাস পরিবর্তন ঘটার বিশেষ সম্ভাবনা রয়েছে, এবং ইতিমধ্যে কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়েছে।
রোমানিয়া এর অন্তর্মুখিতা থেকে অনেকাংশে নিরপেক্ষ অবস্থায় এসেছে। ইরানের পরিবর্তনের মধ্যেও এই ধারা লক্ষ্য করা যায়। এই ধরনের পরিবর্তন খুব স্বাভাবিক এবং রুশ চীন অবনত সম্পর্ক অব্যাহত থাকলে প্রান্ত রাষ্ট্রগুলি কর্মিক অবস্থিতি আরও পরিবর্তন ঘটাতে পারে। বস্তুত প্রান্তীয় অঞ্চলে গণচীনমুখী একটি বিনাশ রূপ পরিগ্রহ করেছে। উত্তর কোরিয়া, কম্বোডিয়া, মায়ানমার, পাকিস্তান, ইরান, আলবেনিয়া প্রভৃতি রাষ্ট্র এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য। সোভিয়েত ইউনিয়নের বিভক্তির ফলে এই ভিন্নতা অধিক লক্ষ্য করা যায়। যেমন একটা জিনিস নিয়ে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে যে চীনের কথাটা বলা হচ্ছে গণমুখী চীন। চীনের মূল বা সাংবিধানিক বা আন্তর্জাতিকভাবে চীনের নামটা হলো গণমুখী চীন। আমি বিশেষ করে কয়েকটি জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে যেখানে গিয়েছি, বা আমার কলেজের ব্যাপারেও আমাদের ছাত্রদের যে তাদের অনেক সময় বাইবাড়ি থেকে জিজ্ঞেস হয়েছে বাংলাদেশের নাম কি, ওরা বলতে পারে না। যে বাংলাদেশ, আবার ওটা কেউ স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ আসল নাম কি? স্বাধীন বাংলাদেশ হয় নাই। আসলে আমরা ওই না, আমরা চিন্তাও করি না। দেশের নাম কোন দেশের নাগরিক আমরা জানি না, বলতে পারি না, বলি যে আমরা বাংলাদেশ। আসলে বাংলাদেশের যে সরকারের একটা নাম আছে, কাগজ কলমে যে নাম আছে, আন্তর্জাতিক পর্যায়ে যে একটা নাম আছে, সেই নামটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা স্বাধীন বাংলাদেশ না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। যদি জিজ্ঞেস করি বাংলাদেশের যে একটা সরকার আছে, যে রাষ্ট্র পরিচালনা করছে এবং রাষ্ট্রকে অনেক উন্নত দিকে নিয়ে যাচ্ছে, সেই রাষ্ট্রের সরকারের নাম কি? অনেকেই বলে শেখ হাসিনা সরকার, কেউ বলে বঙ্গবন্ধুর সরকার। না, বাংলাদেশের যে বর্তমানে যে সরকার রয়েছে, এটা শেখ হাসিনা সরকার না, বঙ্গবন্ধুর সরকার না, ওইটার নাম হচ্ছে তোমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ওটার নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আর দেশটার নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ক্লিয়ার? তোমরা এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে পড়বে। আমি এই দেশের নাগরিক, আমি পলিটিক্যাল জিওগ্রাফি পড়েছি, আমি রাজনৈতিক ভূগোল পড়েছি, অথচ আমি আমার নামটা ক্লিয়ার করে বলতে পারবো না, হয় না। আমার দেশের যে সরকার আমাদের দেশকে অনেক দূর উন্নয়নের দিকে নিয়ে গেছে, সে সরকারের নামটা আমরা বলতে পারি না। তা আমরা, এটা খুব দুঃখজনক ব্যাপার কথা। তোমরা অনার্স ফাইনাল ইয়ারে পড়ো, অনার্স পরীক্ষা দিলেই তোমরা মাস্টার্স ডিগ্রি নেওয়ার পর তোমরা দেশের অনেক বড় বড় জায়গায় বসবে, দেশকে পরিচালনা তোমরা করবে। যদি আমরা এই দেশ পরিচালনা করতে, আর আমি যদি আমার দেশের নাম বলতে না পারি, আমার সরকারের নাম বলতে না পারি, তাহলে আমরা যে দায়িত্বে যে আমরা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে থাকবো, সেটা কীভাবে উন্নয়ন করবো? হবে না। তোমাদের পড়তে হবে, জানতে হবে, এই নিয়ে গবেষণা করতে হবে। এই জন্যই বর্তমান সরকার স্পষ্ট একটা নীতি গ্রহণ করছে যে আসলে জিনিসটা সবাইকে মেনে নেওয়া থেকে শুরু করে
খুশি হওয়া পর্যন্ত খুশি হতে পারবা। সবাই এই নীতিটাকে ধন্যবাদ দিবে আমার বিশ্বাস। কারণ বর্তমান সরকার বলছে যে এম এ পাস করে, হ্যাঁ, বেকারত্ব হয়ে এই এম এ পাশে আমাদের দরকার নাই। আমাদের দরকার তোমার কারিগরি শিক্ষা। কেন কারিগরি শিক্ষা দরকার? আমাদের দেশের যে লেবাররা বিদেশে যায় তারা হলো অদক্ষ, তারা হলো লেবার, অদক্ষ লেবার, তাদের বেতন কম। অথচ আমাদের পাশে যে ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার লোকেরা যখন বিদেশে যায় বা ফিলিপাইন, এরা যখন বিদেশ যায় তখন তারা দক্ষ দক্ষ লোক ওরা পাঠায়। ফলে তাদের এই দক্ষতার কারণে তাদের বেতনও বেশি। তারা ওই বাংলাদেশিদেরকে তারা নিয়ন্ত্রণ করে। কেন? ওই কারিগরি শিক্ষা ওদের জানা নাই, সেটা শুধু এম এ পাস। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। আমরা একজন পলিটিক্যাল জিওগ্রাফির ছাত্র হিসেবে আমরা আমাদের দেশ, আমাদের এই জনসংখ্যা কীভাবে আরও উন্নতির দিকে যাবে সেই নিয়ে তোমরা আমাদের তো শেষের পর্যায়ে, আমরা তো চলে যাওয়ার পর্যায়ে রয়ে গেছি। তোমরা যারা ইয়াং জেনারেশন যারা আছে, আমার আহ্বান থাকবে যে তোমরা পড়ো, তোমরা জ্ঞান অর্জন করো। আর যদি জ্ঞান অর্জন করতে না পারো তাহলে দেখা যাবে কি বাংলাদেশে মেধা শূন্যতা দেখা দিবে। আর কোনো একটা দেশ যদি মেধা শূন্যতায় ভুগে তাহলে ওই দেশ আর ডেভেলপ হতে পারবে না। তাই আমি তোমাদেরকে আবারও আহ্বান করব, তোমরা পড়াশোনা করো, জ্ঞান অর্জন করো এবং কারিগরি শিক্ষার প্রতি তোমরা মনোযোগী হও। তাহলে আমাদের দেশটা অনেক উন্নত হবে। যাই হোক, আমি তোমাদেরকে তোমার হৃদভূমি, হার্টল্যান্ড এবং রিভল্যান্ডের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যগুলো একটু আলোচনা করব। যে প্রান্ত ভূমি যে তত্ত্ব, এই প্রান্ত ভূমির তত্ত্বে প্রান্তীয় রাষ্ট্রগুলিকে শক্তির কেন্দ্র বলা হয়েছে, তাই না? স্পাইকম্যান বলছে যে এই যে প্রান্তীয় উপকূলীয় যে অঞ্চলটা, এই অঞ্চলটা প্রান্তীয় রাষ্ট্রগুলোকে শক্তিশালী কেন্দ্র বলা হয়েছে। অন্যদিকে হৃদভূমি ম্যাকিন্টারের হৃদভূমি তত্ত্বে ইউরেশিয়া কেন্দ্রীয় অঞ্চলকে শক্তির কেন্দ্র বলা হয়েছে। দুই বিপরীতমুখী কথা। এ তত্ত্বে, প্রান্তিক তত্ত্বে বলা হয়েছে যে প্রান্তভূমি যে নিয়ন্ত্রণ করবে সে ইউরেশিয়া শাসন করে, এবং যে ইউরেশিয়া শাসন করে সে সমগ্র পৃথিবীর ভাগ্য নিয়ন্ত্রণ করে। আর ওদিকে ম্যাকিন্টার সাহেব কী বলছেন? উনি বলছেন যে যে পূর্ব ইউরোপ শাসন করে সে হৃদভূমি নিয়ন্ত্রণ করে, আর যে হৃদভূমি নিয়ন্ত্রণ করে সে বিশ্বদ্বীপ শাসন করে। প্রান্তভূমি তত্ত্বে হৃদভূমির চারপাশের প্রাকৃতিক বাধাগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। অন্যদিকে হার্টল্যান্ড হৃদভূমির তত্ত্বে প্রাকৃতিক বাধাগুলিকে সহজে লঙ্ঘনীয় বলে উল্লেখ করা হয়েছে। তা আরও অনেক বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে। আমরা এই আলোচনার শেষে আমরা যে মুদ্রা কথাটা বলতে বলা উচিত, সেটা হলো স্পাইকম্যানের প্রান্তভূমি তত্ত্ব ভূমণ্ডলীয় রণকৌশলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই তত্ত্বের উপর ভিত্তি
করে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি প্রণীত হয়েছে, যা বিশ্বকে নিয়ন্ত্রণের সহায়ক হিসেবে কাজ করছে। তো কিছু ত্রুটি বিচ্যুতি পরস্পর বিরোধী বক্তব্য থাকা সত্ত্বেও এই হার্টল্যান্ডের চেয়ে রিমল্যান্ড বর্তমানে অনেকটা শক্তিশালী। যাই হোক, তোমরা ভালো থাকবে। আমি আগামী ক্লাসে আরেকটা দিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। থ্যাংক ইউ ভেরি মাচ।